এখন কি এক্সক্লুসিভ করা যায়? সবকিছু উলটপালট হয়ে গেল হচ্ছে আমাদের সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখে। এই জায়গা বলছি আমার অন্যরকম লাগতেছে। ইউটিউবে অনেকগুলো সার্চ করলাম, বিভিন্ন পত্রপত্রিকা চেষ্টা করলাম, কোথাও তার ব্যাপারে কিচ্ছু নেই। যদি আমি এটা বের করতে পারি তাহলে আমার চ্যানেলটা ক্লিক করবে। এই বিশ্বাস থেকে আমার মনে হয়েছে যে আমি যদি সামনে আনতে পারি। আপনি যে সাবজেক্টগুলো নির্বাচন করেন এটার প্রতি মানুষের আগ্রহ আছে। উনি কোনোভাবেই চাননি যে আমি চাকরি ছাড়ি। চাকরি ছেড়ে আপনার ইনকাম কত? 10 লাখ টাকা ইনকাম করছি। তখনই আমার বাবা একজনকে বলছেন যে আমার ছেলেটা তো বেকার, জানেনি। আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে ইন টোটাল আর্নিং কত? আমার চিন্তার চেয়ে অনেক বেশি এখানে ইনকাম হয়। আপনি তো বড়লোক হয়ে গেছেন। হ্যাঁ, সত্যি ওখান থেকে আমার হিউজ ইনকাম হয়েছে। এখানে টাকা পয়সার হিসাব নিকাশ যেভাবে আপনাদেরকে সহজ করে বলে দেই, যে কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করলে সেটা মানুষ দেখবে, সেটা যদি আপনার পছন্দের জিনিস হয়। এখন আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে রাস্তায় বের হয়ে গিয়ে আপনি যদি ভিডিও করেন আর ইউটিউবে ছাড়েন, তা আপনি মনে করেন আপনি লাখপতি বা কোটিপতি হতে যাচ্ছেন, দ্যাট ইজ টোটালি রং। চাকরি তখনই ছাড়বেন যখন নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকবে, তাছাড়া কিন্তু বিপদে পড়ে যেতে হবে। যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, আমি বলি আপনাদেরকে মনোযোগ দিয়ে 5 বার দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকে যে মানুষটি আমার সঙ্গে রয়েছেন, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছেন, সময় কাটান, তারা তাকে চিনবেন না এমনটা হতেই পারে না। আমার অত্যন্ত পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন। আমি কন্টেন্ট ক্রিয়েটর বলছি, কিন্তু তার বাইরে আপনার আরও একটা স্টাবলিশড পরিচয় আছে। আপনি দীর্ঘদিন সাংবাদিকতাতে ছিলেন, এখন যেটা করছেন এটাও কাইন্ড অফ জার্নালিজম আমি বলবো। কোন পরিচয়টা আপনার ভালো লাগে? আসলে শুরুতেই কনফিউজড হয়ে গেলাম। জার্নালিজম হচ্ছে আমার, বলা যায় যে রক্তের সাথে মিশে আছে। রাইট। আমি কখনো ভাবিও নি যে এই পেশা আমি ছেড়ে দেব। আমি শুধুমাত্র সাংবাদিকতা করব বলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছিলাম। ফার্স্ট ইয়ার থেকে সাংবাদিকতা শুরু করেছি সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে। ওকে। থার্ড ইয়ারে থাকার সময় আমি রাজশাহী বিভাগীয় প্রতিনিধি হিসেবে দেশ টেলিভিশনে যোগদান করি। সেই সময় আমি সর্বকনিষ্ঠ একজন বিভাগীয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করি। রাইট। তারপরে তো আমি দেশ টিভিতে কাজ করলাম, তারপরে সময় টিভিতে কাজ করলাম, বিবিসি পর্যন্ত কাজ করলাম। বিবিসিতে আপনি প্রায় লম্বা সময় বলবো, কতদিন ছিলেন ওখানে? বেশি দিন না, কারণ সময় টিভি ছেড়ে দেওয়ার পরেই আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর জার্নালিজম করব না, আমি কন্টেন্ট তৈরিই করব, ঠিক সেই সময় বিবিসিতে তারও 1 বছর আগে আমি পরীক্ষা দিয়েছিলাম। এবং বিবিসি কিন্তু আমরা যতটুকু জানি এই গণমাধ্যম কর্মীদের জন্য একটা ড্রিম জব। হ্যাঁ, মানে স্যালারির দিক থেকে বলি, কম্পেনসেশনের দিক থেকে বলি, সব দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে ওটা একটা অসাধারণ ড্রিমি একটা জায়গা। এবং আপনি সেখানে যাওয়ার পরও বেশি দিন স্টে করেননি, আপনি চলে আসলেন একদম ফ্রিল্যান্সিংয়ে। রাইট। গল্পটা আসলে একটু জানতে চাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যখন আমি আসলে চিন্তা করছিলাম যে সময় টিভিতে আমার প্রমোশনও হচ্ছিল ভালো, স্যালারিও বাড়ছিল বেশি, সেই সাথে আমার মনের মধ্যে দুশ্চিন্তাও বাড়ছিল। দেখছিলাম যে স্যালারি বাড়লে যে আনন্দ হওয়ার কথা, তার চেয়ে বেশি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি। কারণ আমার প্রতিষ্ঠানে এই কাজ করছে যে আমার চেয়ে হয়তো 3 গুণ 4 গুণ কমে। দেখা যাচ্ছে যে আমি যেই স্যালারি পাচ্ছি সেই সময় টিভিতে, সেই বেতন দিয়ে 5-7 জনকে নেওয়া যায় আমার জায়গায় কাজ করার জন্য। ওকে। তো আমার মধ্যে ফিউচার চিন্তা করছি। হ্যাঁ, তখন আমার মধ্যে চিন্তা হচ্ছে এটা তো যে কোনো সময় ম্যানেজমেন্টের মাথায় আসতে পারে যে এই কাজগুলো তো এর বাদ দিলে তো আমি আরো 5-7 জন নিতে পারি। আচ্ছা, তাহলে ভবিষ্যৎ কি আমার, আমি কি করব? আমার একটা উপায় খুঁজতে হবে, যে এমন একটা কোনো কিছু করতে হবে যেটাতে আমি সামনের দিনগুলোতে চলতে পারবো। আমি সত্যি গরিব পরিবারের সন্তান, এটা মধ্যবিত্ত বলা যায় না। আমার বাবা একজন স্কুল শিক্ষক, গ্রামে আমাদের কিছু অল্প স্বল্প কিছু জমি জমা আছে। আমার বাবার বেতনেই একটা বড় সংসার চলে। আমার বাবারা 5 ভাই। আমার বাবা তার ছোট ভাইদেরও মানুষ করেছেন। সেইখান থেকে টাকা পয়সা দিয়ে কিছু করে, খুব কষ্ট করে আর কি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি আসছি। বিশ্ববিদ্যালয়ে এমনও দিন গেছে আমি না খেয়ে থাকছি, আমার কাছে খাওয়ার টাকাও ছিল না। এরকম অনেক দিন আছে, আমার সাথে যারা পড়াশোনা করছে তারা জানে যে দুপুরে খাবো সেই টাকা আমার কাছে নেই। সেই রকম দিন অনেক গেছে আমার। তো যখন আমি চিন্তা করছি যদি আমার কখনো চাকরি চলে যায় তখন আমার কি অবস্থা হবে, আর চাকরি যাতে না যায় সেই কারণে কিন্তু আমি সবসময় সিনসিয়ার
ছিলাম যাতে কেউ কখনো আমার কোনো ফল্ট বিরুদ্ধে ধরতে না পারে। আঙুল তুলতে না পারে যে ও কাজে গাফলিত করে বা তার কাজ খারাপ হচ্ছে। খারাপ ভালো তো অনেক কিছুর উপর নির্ভর করে, কারণ আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি আউটপুটটা দেওয়ার। ট্রু। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম কি করা যায়। একবার ভাবলাম যে একটা খাবারের রেস্টুরেন্ট দেই কিনা, কয়েকজনের সাথে কথা বললাম। ওকে। তো দেখলাম হয় না, মেলে না। একদিন চিন্তা করলাম যে ব্যতিক্রমী খাবার, হাঁসের মাংস, ডাক হাউস নামও ঠিক করলাম, যে সেখানে শুধু আমি আবার রান্না খুব ভালো পারি। আচ্ছা। তো হাঁসের মাংসের একটা দোকান দিলে কেমন হয়, যেখানে শুধু হাঁসই রান্না হবে। আবার ভাবলাম যে সিঙ্গারা হবে, যে সিঙ্গারার মধ্যে অনেক কলিজা থাকবে, একটা সিঙ্গারার দাম হবে 30-40 টাকা, মানুষ খেয়ে তৃপ্তি পাবে, যে স্পেশাল কিছু। কিন্তু কোনোটাই হচ্ছে না। শেষমেশ হঠাৎ আমি ইউটিউব ভিডিও দেখছি, বাসায় দেখতে দেখতে সায়েন্স ওয়ার্ল্ড নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সায়েম ভাই, তিনি ভ্রমণ ভিডিও, তার হচ্ছে একটা ভিডিও দেখছিলাম আমি, ভুটানে গিয়েছেন। সেই ভিডিও দেখার সময় আমার মাথায় ক্লিক করলো, আচ্ছা এই কাজটাই তো আমি করি, টেলিভিশনে অনেক দিন ধরে কাজ করছি, ভিজুয়াল নিয়ে কাজ করছি, আমি ক্যামেরা শুটও করতে পারি, যেহেতু আমি মফস্বলে কাজ করে এসেছি। আমি রাজশাহী অফিসে যখন কাজ করছি অনেক সময় ক্যামেরা পার্সন নেই, কিন্তু রাজশাহীতে বড় বড় ঘটনা ঘটে যখন তখন ক্যামেরা নিয়ে নিজেই দৌড় নিয়ে আসে বা নিজেই এডিট করে পাঠিয়ে দিচ্ছি। সেই জায়গা থেকে আমার শুট করা, এডিট, ভিডিও এডিটিং, স্ক্রিপ্টিং তো জানি একজন রিপোর্টার হিসেবে, তাহলে আমি এই কাজটা তো করতে পারি। সিদ্ধান্ত নিলাম যে আমি দেখি তাহলে আমি ইউটিউবিং শুরু করব। প্রথম অবস্থায় আমার চিন্তা ছিল যে ইউটিউব থেকে আমার যদি 15-20 হাজার টাকাও আসে, বাসা ভাড়াটা হয়ে যাবে, এটা দিয়ে শুরু করি, দেখি কি হয়, আমি তো জানি না যে কেমন কি হবে। সেই জায়গা থেকে শুরু করার আগে ভাবলাম যে আমার এমন কিছু নিয়ে কাজ করা দরকার যেটা অন্য কেউ করছে না। ট্রাভেলই করব, কিন্তু ট্রাভেলের মধ্যে কি করা যায়। শুনবো, আপনি যদি বলতে কোনো আপত্তি না থাকে, ওই সময় আপনার স্যালারি স্ট্যাটাসটা কি, মানে আপনি কি পরিমাণ আয় করতেন, মানে জব থেকে? আসলে জব থেকে আমি সর্বসাকুল্যে 70,000 টাকা। 70,000 আমার স্যালারি ছিল 60-এর মতো। এর সাথে আমি যেহেতু স্পেশাল করেসপন্ডেন্ট ছিলাম, আমার 10,000 টাকা আরো যাতায়াত হিসাবে এক্সট্রা দেওয়া হতো আমাকে। কত সালের গল্প এটা? এটা হচ্ছে 2021 সালে। 21 সাল, মানে করোনার পরের সময়টা বলা যায়। আচ্ছা, তো আপনি তখন কি ইউটিউব সম্পর্কে জানতেন যে ইউটিউব থেকে পয়সা রোজগার করা যায়, বা আপনি যে চ্যানেলে কাজ করছেন ওরা করছে, এরকম জানাশোনা ছিল? জানাশোনা ছিল, কিন্তু আমি এত ইনকাম করা যায় এটা জানতাম না। শুনতাম যে, বিশ্বাস হতো না যে এখান থেকে এত ইনকাম হয়। ওকে, সো আপনার ট্রাভেল দেখে আপনি ইনফ্লুয়েন্স হলেন, ট্রাভেল ব্লগ দেখে। তারপর কি হলো? ট্রাভেল ব্লগ, আমি বললাম ট্রাভেল ব্লগ তো আমি করব, তারপরে আমি তাহলে দেখতে চাই যে এখানে আবার ভিন্নতাকে নিয়ে আসা যায়। ছোটবেলা থেকে ইতিহাসের উপর আমার টান ছিল। তো সিরাজউদ্দৌলাকে বাংলাদেশে আপনি যেভাবে চিনেছেন ভাই, ছোটবেলা থেকে সিরাজউদ্দৌলা পড়লাম, সিরাজউদ্দৌলার ছবি দেখলাম, এবং সবকিছু উলটপালট হয়ে গেল হচ্ছে আমাদের সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখে। অসাধারণ। জি, সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদের ইতিহাস ছোটবেলা থেকেই আমাকে যেন মন্ত্রমুগ্ধের মতো রাখতো এই বিষয়গুলো। সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমাদের যে ইউটিউবারগুলো দেখছি যারা বিভিন্ন রাজবাড়িতে যাচ্ছেন, যারা ঐতিহাসিক যেগুলোর ইতিহাসের গুরুত্ব রয়েছে সেই জায়গাগুলোতে যাচ্ছেন, তারা শুধু বলছেন হাই গাইস দেখুন কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর স্থাপত্য, এই বলে শুধু চলে আসছেন তারা, এর বেশি কিছু বলছেন না। কিন্তু এর ভেতরে যে ইতিহাস আছে, এই রাজবাড়ির এই সিঁড়ি বেয়ে যে কখনো কোনো রাজা গেছেন, কখনো কোনো রানী চলে আসছেন, এই রাজবাড়ি দখল করার জন্য যে কখনো এখানে সৈন্য এসেছে, হয়তো কারো রক্ত গড়িয়ে পড়ে গেছে এদিক দিয়ে, কত ইতিহাসের সাক্ষী এক একটা রাজবাড়ি, এক একটা জমিদার বাড়ি, শোষণের ইতিহাস রয়েছে, কত কি এই রাজবাড়িগুলোর সাথে বা ওই ঐতিহাসিক জায়গাগুলোর সাথে, ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলোর সাথে জড়িয়ে রয়েছে। এইগুলো ইনক্লুড করলে কেমন হয়, এই চিন্তা করলাম যে আমি বিভিন্ন রাজবাড়িতে যাব, পুরাতন বাড়িতে যাব, তারা সেখানে কারা থাকতেন, সেই ইতিহাস কি, এগুলো আমি তুলে ধরবো, বিস্তারিত নিজে জানবো এবং জানানোর চেষ্টা করব, এটা প্ল্যান করলাম। ঠিক সেই সময়ে দেখলাম যে তারও কিছুদিন আগে ঢাকায় পাওয়া গেছে সিরাজউদ্দৌলার বংশধর, এরকম রিপোর্ট দেখছি। আচ্ছা, নবাবজাদা আব্বাস উদ্দৌলা, তার ইন্টারভিউ চোখের সামনে ভাসছে। ঠিক আমার মাথায় ক্লিক করলো, আচ্ছা সিরাজউদ্দৌলা এমন একটা ক্যারেক্টার যাকে চেনেন না এমন কেউ নেই। বাংলাদেশ তো অবশ্যই, এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা সবাই চেনেন। তো তার পাশাপাশি আরেকটা নাম খুবই পরিচিত, মীর জাফর। ট্রু। অনেক ক্ষেত্রে সিরাজউদ্দৌলা কেউ না চিনতে পারে, মীর জাফরকে চেনেন যে বিশ্বাসঘাতক হিসেবে, হয়তো ইতিহাস না জানেন কিন্তু এই নামটা জানবেনই।
তো পরিচিতির দিক থেকে সমার্থক দুটা নাম। তো তার বংশধর পাওয়া গেল, মীর জাফরের বংশধরের কি অবস্থা, তাকে পাওয়া যায় কিনা আমি গুগল করলাম, দেখি কোনো খোঁজখবর নেই। ইউটিউবে অনেকগুলো সার্চ করলাম, বিভিন্ন পত্রপত্রিকা চেষ্টা করলাম, যে কোথাও তার ব্যাপারে কিচ্ছু নেই। আমি সিদ্ধান্ত নিলাম তখনই যে আমি মুর্শিদাবাদ যাব। যদি আমি এটা বের করতে পারি তাহলে আমার চ্যানেলটা ক্লিক করবে, কারণ এটা সম্পর্কে আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা মানুষ যেটা সম্পর্কে আগ্রহ বোধ করে আরও কিছু মানুষের সেটা সম্পর্কে আগ্রহ থাকতে পারে। এই বিশ্বাস থেকে আমার মনে হয়েছে যে আমি যদি মীর জাফরের বংশধরকে সামনে আনতে পারি, এটা মানুষের জানাও হলো, আরেক দিক থেকে যে আমি একটা চিন্তা করছি যে আমার চাকরি গেলে কি হবে, সেই জায়গা থেকে হয়তো আমার এই জায়গায় আমি একটা জায়গা পাবো যেখান থেকে হয়তো আমার ভবিষ্যতের একটা চলার পথ তৈরি হবে। তখন পর্যন্ত আপনি ভিডিও দেননি সোশ্যাল না, মিডিয়াতে? তখন পর্যন্ত আমি ভিডিও দিইনি। তার মানে সিরাজউদ্দৌলা দিয়ে আপনার শুরু? সিরাজউদ্দৌলা দিয়ে শুরু না, কারণ এই প্ল্যান করতে হয়েছে আমার। কলকাতা যখন আমি রওনা দিই, ওই ভিডিওটা কিন্তু প্রথম আমার ভাইরাল হয়, ঢাকা টু কলকাতা 560 টাকায় কিভাবে যাওয়া যায়। তো সেই ভিডিওর সময় আমার মোবাইল সেই ক্যামেরায় ছিল 2 জিবি জায়গা। 2 জিবি জায়গা এখন আমার 2 মিনিটও লাগে না, হয়তো 30 সেকেন্ডে শেষ হয়ে যায়। এইটুকু জায়গা নিয়েই আমি ঢাকা থেকে রওনা দিই, শ্যুট করতে করতে যাই, যেটা খারাপ শট সেটা ফেলে দিই, জানি যে আমার জায়গা কম। এরকম করতে করতে কলকাতা যেতে যেতে কত ছবি যে আমি ফেলে দিয়েছি, কারণ আমার জায়গা নেই। এইরকম কলকাতায় যে আমি যে টানা রিক্সাগুলো আছে, আমার খুব ইচ্ছা ছিল যে টানা রিক্সার একটা ছবি আমি রাখবো, কলকাতায় এসেছি। কিন্তু এই একটা শট 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের যে একটা শট নিব, এটা নেয়ার জন্য আর কোনো জায়গা ছিল না, ডিলিট করার মতো আমার কোনো অপশনও ছিল না। আমি ফিরে এসে ওই ভিডিওটা বানালাম, হচ্ছে এটা প্রথম ভাইরাল হলো, আমার ব্যাপক ভাইরাল হলো, 6 মিনিটের ভিডিও। কিন্তু আমার ওই যে প্ল্যানিং চলছিল আমি মুর্শিদাবাদ যাব, তারপর ঠিকঠাক করলাম, অফিসে ছুটি নিলাম, ঈদের দিন কলকাতায় ছিলাম, তারপরের দিন হচ্ছে মুর্শিদাবাদ গেছি। যাওয়ার পরে খুঁজতে খুঁজতে এমন একটা হোটেলে আমি উঠলাম মুর্শিদাবাদে, যেই হোটেলের মালিক হচ্ছেন একজন কবি সলিল ঘোষ, তার বন্ধু হচ্ছে মীর জাফরের বংশধর। আপনি কি এগুলো ওয়ার্কআউট করে গেছেন নাকি ওখানে যাওয়ার পরে? এটা আমার পুরোপুরি ফাঁকা ফাঁকা, কিচ্ছু জানি না কেউ আছে কিনা, একেবারে মানে আমি জানতামই না যে কেউ মীর জাফরের বংশধর কেউ মুর্শিদাবাদে আছেন, তার সাথে আমার দেখা হবে, আমি কিছুই জানি না। কিন্তু সেখানে গিয়ে হাজারদুয়ারি যে প্রাসাদ, তার পাশে একটা হোটেল, সলিল ঘোষ, তার ওখানে উঠলাম। খুবই বৃদ্ধ মানুষ, তিনি কবি, মুর্শিদাবাদের একজন। আমাকে পেয়ে সাংবাদিক শোনার পরে উনি গল্প শুরু করলেন। আমি বলতেও ভয় মানে করছিলাম যে জিজ্ঞেস করব কিভাবে নেবে, মীর জাফরের বংশধরকে আমি ইন্টারভিউ করতে আসছি বা তার সম্পর্কে জানতে আসছি। তো বলার পরে বলছে সে তো আমার বন্ধু, কিন্তু সে তো কোনো ইন্টারভিউ দিবে না। তারা তো বোঝোই যে তারা এটা নিয়ে এখনো অস্বস্তিতে আছে। মানুষজন যখন বলে ওই যে মীর জাফরের বংশধর যাচ্ছে, তাদের খুব খারাপ লাগে। তবে তোমাকে আমি বাড়ি দেখিয়ে দিচ্ছি, তুমি সেখানে যাও, গেলে সেই বাড়িতে গেলে পেয়ে যাবা, কিন্তু আমার কথা বলো না। আমাকে বাড়ি দেখিয়ে দিয়েছেন, সেই বাড়িতে গেছি। উনি তো সরাসরি অস্বীকার করলেন। আমার এই যে ওই আইফোনেই কিন্তু ওই সেই সময় যাওয়ার সময় কিন্তু আমি আসার পর একটা ক্যামেরা কিনে নিয়ে গেছি। তো সাহসেরও ব্যাপার না, দুর্দান্ত সাহসের ব্যাপার, ভিন দেশ, কি বিপদে পড়ে যাই। আমি ফোনটা অন করে নিয়ে আইফোনটা রেকর্ডটা দিয়ে এভাবে ধরে তার সাথে কথা বলছি, উনি দরজা ধরে দাঁড়িয়ে আছেন। তো বলছে না আমি না অন্য কেউ। আমি বললাম আপনার বন্ধু অমুককে চেনেন? ওনার বন্ধুর কথা বলিনি। বলছে সবাই তো বলছে আপনি, কারণ উনি তো আমাকে নিষেধ করেছিলেন। বলছে না আমি না, এটা অন্য কেউ, আমি না। অস্বীকার করলেন। তার আশপাশের বাসার লোকজন বা অন্যান্যরা, তারা সবাই বললেন না উনি। তো এই ভিডিওটা এমন ভাইরাল হলো যে আমার একদিনে সাবস্ক্রাইবার বেড়েছে ৭০-৭৮ হাজার সম্ভবত ইউটিউবে একদিনে। অথচ আমি যখন ইউটিউবিং শুরু করি, প্রথম 6 মাসে আমার 96 জন সাবস্ক্রাইবার হয়েছিল, 100 জনও হয়নি। খুব কষ্ট লাগতো যে হয় না কেন। সে একদিনে আমার এত সাবস্ক্রাইবার হয়ে গেল। আর এখান থেকেই মূলত আমার উত্থানটা শুরু হলো এই জায়গায়। আর যে চিন্তা নিয়ে আমি শুরু করেছিলাম যে 15-20 হাজার টাকা হলেই আমি খুশি, আমার বাসা ভাড়াটা হবে, দেখলাম না, আমার চিন্তার চেয়ে অনেক বেশি এখানে ইনকাম হয়। এটা যখন চলতে থাকলো, আমার চলতে দেখা গেল যে আমার স্যালারিকে অতিক্রম করছে 2-1 মাসে ওই মির্জা ফখরুল। হ্যাঁ, 70,000 টাকা এটা একটা ভিডিও ইনকাম, এটা কোনো বিষয় না। তারপরে দেখা গেল যে স্যালারির চেয়ে 3 গুণ 4 গুণ বেশি আমি ইনকাম করতে থাকলাম। সুমন ভাই, একটু ইন্টারাপ্ট করছি এখানে। একটা বিষয় আপনাদের আমি বলি, আমাদের এই প্ল্যাটফর্মে অসংখ্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটররা এসছেন। সালাউদ্দিন সুমন ভাই কিন্তু খুবই রিনাউন্ড, এবং উনি যে জনরাতে কাজ করছেন এটা একটা ইন্টারন্যাশনাল জনরা আমরা বলি। কিন্তু আমরা এখানে টাকা পয়সার হিসাব নিকাশ যেভাবে আপনাদেরকে সহজ করে বলে দেই,
এটা মনে করে কালকেই যদি আপনি ক্যামেরা নিয়ে, ওই যে বলে না যে আমাদের গ্রামাঞ্চলে একটা কথা বলে যে ওই যে বিলে মাছ উঠেছে, তো সবাই জাল নিয়ে বের হয়ে গেছে, এখন আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে রাস্তায় বের হয়ে গিয়ে আপনি যদি ভিডিও করেন আর ইউটিউবে ছাড়েন আর আপনি মনে করেন আপনি লাখপতি বা কোটিপতি হতে যাচ্ছেন, দ্যাট ইজ টোটালি রং। এখানে ইন্টারেস্টিং বিষয়টা আপনারা খেয়াল করেছেন কিনা, উনি কন্টেন্টের ইউনিকনেসটা জানতো, কন্টেন্ট কোনটা মানুষ দেখবে এটা উনি জানতো, এই জানাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তারপর এটার প্রেজেন্টেশন। সো এটা যদি আপনি বুঝতে পারেন, গ্রামারটা আপনি যদি বুঝতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার দ্বারা সম্ভব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথম 2-3 মাসের মধ্যে মোটামুটি আপনার একটা ভালো ইনকাম শুরু হলো। জি, তারপর আমরা আগাই। এরপরে আসলে আমার ইনকাম ক্রমেই বাড়ছে। অফিসের অনেকে আমার শুভাকাঙ্ক্ষী আছেন। আমি যে এখানে চাকরি করতাম, এই অফিসের সব বসই শুরু থেকে আমাকে খুব পছন্দ করতেন, সবাই এত ভালোবাসতেন যে আমার খুব ভালো লাগতো, নিজের বাড়ির মতো মনে হতো যে ওইখানে আমি এত কমফোর্ট ফিল করতাম যে অনেক দিন ধরে চাকরি করি আর সবাই খুব পছন্দ করে, ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এটা ভালোভাবে নেয়নি। আমি হয়তো বুঝতে পারিনি তাদেরকে, আমি জানি কিন্তু কখনোই তাদের নাম বলবো না, আমার মনের ভিতর আছে, তাদের ভালো চাই সবসময়। তারা ভালো থাকুক, ভালো থেকে আমি যা করছি সেটা দেখুক। তো কি হলো, এক ধরনের অফিস পলিটিক্স শুরু হয়ে গেল? তারা হয়তো ভাবছে এরকম যে সালাউদ্দিন সুমন যে স্যালারি পাচ্ছে, আমিও তো কাছাকাছি স্যালারি পাচ্ছি, আমরাও পাচ্ছি এরকম, তো এর বাইরে তো সে অনেক ইনকাম করছে, হ্যাঁ এটা করতে দেওয়া যাবে না, এটা তো করতে দেওয়া ঠিক হবে, এটাকে স্টপ করে দিতে হবে, স্টপ করতে হবে। তখন তারা এমডিকে আহমেদ জোবার ভাইকে বুঝালেন। আহমেদ জোবার ভাই আমাকে খুব পছন্দ করতেন। ইভেন তিনি এই যখন নোটিশ দেওয়া হলো, কি নোটিশ দেওয়া হলো বলছি, তার নোটিশ দেওয়ার মাসখানেক আগে একটা মিটিংয়ে, ভরা মিটিংয়ে বলছেন সালাউদ্দিন সুমন তো খুব ভালো কাজ করছে। আমি কোনো দিনও আমার অফিস ডিউটি থাকাকালীন আমার ইউটিউবের জন্য 1 সেকেন্ডের জন্য কোনো শ্যুট করিনি, কোনো ইভেন্টে গেছি, কোথাও গেছি, এইরকমও হয়নি যে আমার সকালে কোনো প্রোগ্রাম, সকালে আমি অফিসের কোন ডিউটি পালন করছি, বিকালে কোথাও শ্যুট করতে গেছি, এরকম কোনো ঘটনাও ঘটেনি আমার জন্য। মানে কেউ কোনোদিনও বলতে পারবে না। তারপরেও সমস্যা তৈরি হলো। তারপর আমি শুধু শ্যুট করতাম শুধুমাত্র ডে অফের দিনে, ডে অফের দিন পুরোটাই আমি কাজে লাগাতাম, একেবারে ফুল ডে আমি শ্যুট করতাম, আর 1 সপ্তাহ ধরে আমি এটা চিন্তা করতাম যে আপনি কোথায় শ্যুট করবেন, কোথায় শ্যুট করব, আর রাতের বেলা করে এডিট করে করে 1 সপ্তাহে একটা আপলোড দিতাম, পরের ডে অফে আবার যেতাম, আর যখন ছুটি পেতাম একসাথে করে নিয়ে সেগুলো আমি দিনগুলো কাজে লাগাতাম। জি। তো এরপরে হঠাৎ করেই দেখি একটা নোটিশ অফিসে যে জানানো হচ্ছে যে এই অফিসে যারা চাকরি করবেন তারা কেউ ইউটিউবিং করতে পারবেন না, দুইটা একসাথে করা যাবে না, যে কোনো একটা ছাড়তে হবে। আমি তখন জো ভাইয়ের কাছে গেলাম, যে উনি আমাকে খুব পছন্দ করেন, মানে আমাদের এমডি আহমেদ জোবায়ের। উনি বললেন, সুমন দেখো এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে, তুমি যখন করতেছো আরও অনেকে হয়তো ইন্সপায়ার্ড হয়ে এই জায়গায় চলে আসবে, তখন আমরা তো প্রাতিষ্ঠানিকভাবে একটা ঝুঁকিতে পড়ে যেতে পারি। পরে বুঝলাম যে তাকে এটা বোঝানো হয়েছে, কারণ অল্প দিন আগেই তিনি আমাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তো আমি বললাম যে আপনি নোটিশ দেওয়ার পরে আমি তো আর ভিডিও দিতে পারছি না, কারণ তাহলে আপনার এই নোটিশকে অবজ্ঞা করা হয়। হ্যাঁ, এটা দিয়েছেন প্রায় 15-20 দিন হলো, আমি এ কারণে কিন্তু আমার ভিডিও রেডি আছে, আমি আপলোড দিতে পারছি না। আর আমি যেহেতু আপলোড দিচ্ছি না, সেহেতু কিন্তু আমার রিচ কমে যাচ্ছে, আমার র্যাঙ্কিং পড়ে যাচ্ছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চাকরি করব না। সেই দিন হচ্ছে 14 তারিখ ছিল জুলাইয়ের 2021 সালের। তো আমি জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত আছি, সামনের মাস থেকে আমি থাকবো না। আপনার কাছে অনুমতি চাচ্ছি যে যেহেতু আমি চলেই যাচ্ছি, আজকে আমার ভিডিওটা আমি আপলোড দিই অফিস থেকে গিয়ে, যাতে আমার চ্যানেলটা রক্ষা পাক আর কি। তো রিচ কমে যাচ্ছে অনেক। বলছে না, এটা হবে না, তুমি 31 তারিখে চাকরি ছাড়বা, 31 তারিখে গিয়ে তুমি আপলোড দিবা। মানে আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বড় হই বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হই, তাদের কিন্তু একটা স্বভাবগত বিষয় থাকে, লেখাপড়া শিখে ছেলে কি করবে, একটা চাকরি করবে, পরিবার চালাবে, এটাই। এর বাইরে নতুন একটা ডাইমেনশন আপনার যত আয় হোক না কেন, কিন্তু মনস্তাত্ত্বিক এক ধরনের স্লেভারি বলি বা দাসত্ব বলে আমাদের কিন্তু ওই জায়গাটাতে, সেটা আপনি ছেড়ে দিচ্ছেন বা ছেড়ে দিতে হবে, ভয় লাগতেছিল না? এটা একটা অন্যরকম একটা সময়ের মধ্যে দিয়ে গেছে। আমি সাহসী ছিলাম, কিন্তু আমার ফ্যামিলি আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমার বাবা একজন স্কুল শিক্ষক, তিনি পছন্দ করতেন তার ছেলে একজন সাংবাদিক, এলাকায় তার ছেলে একটা কিছু করে, টিভিতে দেখা যায়, রাইট, হ্যাঁ, তার একটা নিশ্চিত আয় আছে সেখান থেকে। উনি কোনোভাবেই চাননি যে আমি চাকরি ছাড়ি, কান্নাকাটি করেছেন পর্যন্ত আমাকে ফোন দিয়ে, বাবা তোমাকে রিকোয়েস্ট, আমি তোমার বাবা হিসেবে বলছি,
তুমি এই চাকরি ছেড়ো না। আমি আমার বাবাকে অনেক বুঝাইছি, যে আমার বোনকে দিয়ে বলাইছি, আমার বোনের হাজবেন্ডকে দিয়ে বলাইছি, আমার বাবাকে একটু বুঝান যে আহ, এটা আমার জন্য সমস্যা হবে না, কারণ আমি বুঝতে পারছি এখানে আমার ফিউচার আছে। আপনি কনফিডেন্টটা হলেন কিভাবে? লাইক আমি যদি একটু কম্পারেটিভ বলি, আপনার এক্সাক্ট ফিগারটা বলার দরকার নাই, আপনি স্যালারি পাচ্ছেন 70, হুম। তখন আপনার ইউটিউবে কত গুণ বেশি এই 70-এর চাইতে? তখন আমি 3 লাখ 4 লাখ পর্যন্ত ইনকাম 3 লাখ 4 লাখ আপনি ইনিশিয়ালি, এটা 2021 সালের প্রথম দিককার গল্প। হ্যাঁ, ওকে, 3 লাখ 4 লাখ, কখনো 5 লাখও হয়ে যেত মান্থলি। সো আপনি কনফিডেন্ট পেয়ে গেছেন যে না, আমার দ্বারা আমি কিছু জানি, সম্ভব। এবং আমি বুঝতে পারছিলাম যে এখানে আমি ভালো করতে পারবো। এই আপনার শোর মাধ্যমে আমি বলি, অনেকেই দেখি যে বলে যে অমুক চাকরি ছেড়ে দিয়ে সেই করছে, ভালো করছে। তাদের উদ্দেশ্যে বলি, চাকরি তখনই ছাড়বেন যখন নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকবে, True, তাছাড়া কিন্তু বিপদে পড়ে যেতে হবে। exactly. আমি কখন ছেড়েছি? আমি ছেড়েছি যখন দেখছি আমার এখান থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা আসতেছে। আপনার যদি যারা আসতে চাচ্ছেন, এই জায়গায় নতুন আসবেন, চাকরি ছাড়তে চাচ্ছেন, তার আগে জায়গাটা তৈরি করুন, রাইট। বা নিজের উপর সেই বিশ্বাসটা নিয়ে আসুন যে হ্যাঁ, আমি হয়তো পারবো। আমার উপর বিশ্বাস ছিল নিজের, কিন্তু তারপরে তো ভয় ছিল, নাও তো হতে পারে। যে কোনো কিছুতে একটা নেগেটিভ দিক থাকেই। আমি বলেছিলাম যে আমার বোন এবং বোনের হাজবেন্ডকে, যে আমার বাবাকে বোঝানোর জন্য, তারা কি বোঝাবে? তারা আবার আমার বাবাকে বলে, আব্বা চাকরি কিন্তু ছাড়তে দেওয়া যাবে না। কেউই আসলে বিশ্বাস করে না বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, আমি অনেক কষ্টে ম্যানেজ করেছি। করার পরে আমি সিদ্ধান্ত নিয়েই গেছি তার কাছে যে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু আরো 15 দিন পরে, 16 দিন পরে, 31 তারিখে, যখন তিনি রাজি হলেন না, বললেন যে না, তুমি চাকরি যখন একেবারে তোমার রিজাইন করবা, তারপরে তুমি আপলোড দিতে পারবা, তার আগে দিতে পারবা না। ঠিক ওইখান তার রুম থেকে বের হয়ে এসেই আমি সাথে সাথে লিখছি একটা কম্পিউটারে বসে। সবাই দেখে বলছে, শোন ভাই চাকরি ছেড়ে দিচ্ছে। আমার আশপাশে যারা ঘুরছে তারা আমাকে নিষেধ করতেছে, ভাই এটা করেন না, ভাই এটা করেন না। আমি তখন লিখছি, কম্পোজ করছি। 5 মিনিটের মধ্যে কম্পোজ করে নিয়ে যায় আমি HR-এ জমা দিয়ে আসছি, যে আমি এই মুহূর্তে আমি রিজাইন করলাম এবং এখনই গিয়ে ভিডিও আপলোড দেবো। আমি রিজাইন করার আধা ঘন্টার মধ্যে, আমার বাসা ছিল রামপুরা, আমি জাস্ট তখন তো আমি চলাচল করতাম এখানে, ওই যে ভাঙ্গাচুরা ইয়াগুলো চলতো, গাড়িগুলা 20 টাকা করে ভাড়া, গাদাগাদি করে, ওই গাড়িতে করে এসে নামছি, নামে বাসায় ঢুকছি, ঢুকে ভিডিও আপলোড দিচ্ছি। ওই দিন চাকরি ছেড়ে দিয়েছি যখন, আমি তখন পুরোপুরি তো আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর, এটাই আমার করতে হবে। মাথার উপর অনেক টেনশন তখন, যেখানে আমার সফল হতেই হবে। আমার বাবার মুখ সবসময় ভাসছিল যে এত করে নিষেধ করলাম, তুমি শুনলে না। তো এর মধ্যে হঠাৎ ফ্যামিলি কি জানতো এই সময় আপনার আর্নিংটা জানতো? হ্যাঁ, আর্নিং জানার পরেও জানার পরেও সাহস পাচ্ছিলেন না, কোনোভাবেই না। তারা মনে করেন যে আমি যখন 10 লাখ টাকা ইনকাম করছি, তখনই আমার বাবা একজনকে বলছেন যে আমার ছেলেটা তো বেকার, জানেনি। আমি তখন আমার বাবাকে বললাম, বাবা আমি তো 10 লাখ টাকা ইনকাম করি, তারপরে বেকার মনে হচ্ছে। তারা হচ্ছে এমন পেশা একটা বলতে ওইটাই বোঝে, 4টা-5টা পেশা ঘুরে ফিরে এগুলোই বোঝে। এরকম সাংবাদিকতা করছি আর বিবিসির মতো একটা প্রতিষ্ঠান অফার করছে, এটা তো আমার জন্য একটা ড্রিম। রাইট। আমি ভাবলাম যে দেখি তাহলে এখানে কিছুদিন কাজ করি, অনেকদিন কাজ করবো, এই চিন্তা করে আমি কেউ করিনি যে অন্তত এরকম একটা যে জায়গায় আমি কাজ করেছি, এই পরিচয়টা দিতে পারাও তো একটা, আমি মনে করি যে গর্বের ব্যাপার যে আমি বিবিসিতে কাজ করেছি। সেই জায়গায় কাজ শুরু করলাম। এনভায়রনমেন্ট খুবই ভালো, সবাই খুবই আন্তরিক, আমাকে কাজের জন্য যথেষ্ট তারা সুযোগ দেন। এইরকম কর্মপরিবেশ আমি আর কোথাও পাইনি। আমি অনেকদিন সাংবাদিকতা করেছি, সময় টিভিতে 11 বছর, তার আগে দেশ টিভিতে 2.5-3 বছর, তারও আগে পত্রিকায়। কিন্তু আমি কোনো জায়গায় বিবিসিতে যে কাজের পরিবেশ সত্যি অসাধারণ। বিবিসির রিপোর্টগুলো করার কারণে আমার যে ভিডিওগুলো, ট্রাভেল ভিডিও, সেগুলোতে আমার অনেক কষ্ট বেশি হয়ে যাচ্ছিল, একসাথে 2টা করা। আমি তো কখনোই কোথাও ফাঁকি দেব না, কারণ আমি যেটা করব সেটা 100%। যখন করব না শেষ, কিন্তু যখন যেটা আমি করব সেটা যেন আমি 100% নিজেকে দিয়ে সেটা করতে পারি। তো সেই সময়ে সে কারণেই আর কি সেই জায়গা থেকে পিছু হটে আসলাম। সময় টেলিভিশন পরবর্তীতে আপনার ইন্টারভিউ করেছে, এবং সেই সময় টেলিভিশনের ইন্টারভিউ আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে চাকরি ছেড়ে আপনার ইনকাম কত। অনেকেই বলেছেন যে ভাই আপনি সময় টিভিতে কেন গেলেন? আমি যাব না কেন। বিউটিফুল। আপনার এখন সাবস্ক্রাইবার আমি দেখতে পাচ্ছি 2.34 মিলিয়ন, এবং এটা আপনার 2 বছরেই বলা, 2 থেকে 3 বছরে। আমি শুরু করেছি এটা 2019 সালের মার্চে। রেভিনিউ কিরকম? রেভিনিউ
এটা ডিপেন্ড করে। এখন যে অবস্থায় আছি গত কয়েক মাসের হিসাবে যদি বলি, এটা 5 থেকে 10। 5 থেকে 10-এর মধ্যে 5 থেকে 10 কি শুধু ইউটিউব থেকে আসে নাকি ফেসবুক? দুটা মিলিয়ে বলা চলে। সো এই যে রেভিনিউটা, এটা তো একটা কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। আপনি এই রেভিনিউটা একবার 1 মাসে করলেন, পরে 6 মাসে কোনো খবর নাই, ওটা তো এই ধরনের, যেহেতু আপনার এটা প্রফেশন এখন বলা চলে, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসে, সো এখানে আপনাকে অ্যাট্রাক্টটা কি রেভিনিউ করেছে নাকি আপনি যা চান করতে পারেন এই জিনিসটা বেশি অ্যাট্রাক্ট করেছে? অনেস্ট অপিনিয়ন। আসলে হচ্ছে অনেস্টলি বলতে গেলে আমি আমার ওয়াইফকে এই কথা বলি বা অন্য যারা আমাকে দেখে তাদেরকে বলি, তাদের একটাই প্রশ্ন, একটা মানুষ এত কাজ কিভাবে করতে পারে? আমি তাদেরকে একটা কথাই বলি, এই কাজটা যদি আমার ভালো না লাগতো এক্স্যাক্টলি, তাহলে আমি দিন রাত একটা চেয়ারে বসে থাকতে পারতাম না। আমার ওয়াইফ দেখতেছে যে একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে বসছে, যেদিন আমি ভিডিও আপলোড দেব এদিন আমি ব্রাশ করার সময় পাই না, এদিন আমি গোসল করার সময় পাই না, খাইতে গেলেও তাড়াহুড়া করি। হয়তো অনেকেই, আপনি শুরুতে বলেছেন যে ইউটিউব খুললাম আর ইনকাম চলে আসলো, এটার পেছনে যে কত কষ্ট আছে, কত শ্রম দিতে হয়, সেটা যারা কাছ থেকে দেখে এবং যারা করে তারাই জানে। শুধু ইউটিউবিং না, আমি একটা কথা সবাইকেই বলি, সৎ উপায়ে 1 টাকা ইনকাম করা দুনিয়াতে অনেক কঠিন ব্যাপার। 1 লাখ টাকা তো অনেক দূরের বিষয়। সেই জায়গায় যে কেউ এখান থেকে যখন ইনকাম করছে, তখন আপনার বুঝতে হবে এর পেছনে তার অনেক ডেডিকেশন আছে, অনেক শ্রম আছে। এই কাজটা, হ্যাঁ অবশ্যই আমি যেখানে কাজ করছি সেখানে আমার অর্থ আসছে, সেটা অবশ্যই আমাকে মনস্তাত্ত্বিকভাবে শক্তি যোগাচ্ছে, কিন্তু শুধু টাকায় একটা মানুষকে শক্তি দিতে পারে না। যদি ওই কাজের প্রতি ভালোবাসা না থাকে, এই কাজটা করতে যদি ভালো না লাগে, তাহলে এত কাজ করা কোনোভাবেই সম্ভব না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি যে সাবজেক্টগুলো নির্বাচন করেন, এটার প্রতি মানুষের আগ্রহ আছে, এভাবে এগুলো হয় কিভাবে? মানে সাবজেক্ট সিলেকশন এবং ইন ডিটেলে যদি আমরা যাই, যে আমি চিন্তা করি নিজেকে দিয়ে যে আমি কোনটা নিয়ে ভাবছি, আমার আগ্রহ কোথায়, তারপরে ভাবি যে আমার যেখানে আগ্রহ আছে আরো কিছু মানুষেরও হয়তো সেখানে আগ্রহ আছে। সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে কোন বিষয় নিয়ে কাজ করলে এটা অধিক মানুষ দেখবে, সবার কাছে পছন্দ হবে, সবাই দেখবে, এটা নাও হতে পারে, দেখবে না, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে কিন্তু আমি শুরুর দিকেই মির্জাফরের বংশধর করার পরে আমি ভাবছিলাম যে এখন কি এক্সক্লুসিভ করা যায়। আমি দেখলাম যে আদম পাহাড় নামে একটা জায়গা আছে শ্রীলঙ্কায়, বাংলাদেশের মুসলিম কমিউনিটি থেকে শুরু করে ওই জায়গা নিয়ে কিন্তু হিন্দু কমিউনিটি এবং বৌদ্ধ কমিউনিটি, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও বিশ্বাস আছে ওই জায়গাটা নিয়ে। তো আমি যদি ওই জায়গায় যাই, তাহলে মুসলিম যারা আছেন তারা বিশ্বাস করেন হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম শ্রীলঙ্কার যে জায়গায় নেমেছিলেন সেটা হচ্ছে আদম পাহাড়, সেখানে তার পায়ের ছাপ আছে। যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা মনে করেন ওটা শিবের পা, শিব নাম ছিলেন ওখানে। আবার বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা মনে করেন ওটা গৌতম বুদ্ধের পা। তো আমি বলছি কি কারণে, যে আগ্রহ মানুষের কি নিয়ে। তো আমি দেখতেছি একবারে 3টা ধর্মের মানুষের, এই সাবকন্টিনেন্টের অলমোস্ট সব ধর্মের মানে প্রধান যে ধর্মগুলো আছে তাদের মানুষগুলো এটাতে আকর্ষণ করে এই জায়গাটা, এবং দেখবে তারা। আর যারা ভ্রমণ প্রিয় মানুষ তারা এরকম একটা সুন্দর পাহাড়, সেখানে যদি কিছুও না থাকতো, এরকম একটা নৈসর্গিক দৃশ্য, এরকম সুন্দর একটা পাহাড় 7 কিলোমিটার উপরে উঠতে হবে, তো তারাও দেখবে। তো সেই জায়গা থেকে আমি সেই আদম পাহাড়ে যাওয়ার চিন্তা করি এবং আদম পাহাড়ে যাই, এবং সেই ভিডিওটা আজ পর্যন্ত আমার টপ ভিউ, মানে এটাতে আমার 13 মিলিয়ন এখন পর্যন্ত ইউটিউবে। 13 মিলিয়ন ইউটিউবে। আর মনিটাইজেশনে কোনো ঝামেলা হয় নাই তো? না। I can guess how much money he earned from this video. আর সেকেন্ডে হচ্ছে মির্জাফরের বংশধর। কত ডিউরেশন ছিল এই 13 মিলিয়নের? এটা সম্ভবত 30 মিনিট, 35 মিনিট এরকম হয়। আপনি তো বড়লোক হয়ে গেছেন। হ্যাঁ সত্যি, ওখান থেকে আমার হিউজ ইনকাম হয়েছে। তারপরে সেকেন্ড পজিশনে 10 মিলিয়ন হচ্ছে মির্জাফরের বংশধর। এরকম করে আমি সবসময় খুঁজি যে সাবজেক্টগুলো যেগুলো মানুষকে আকর্ষণ করবে। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি কামরূপ কামাখ্যা, যখন গ্রামে দেখতাম যে এই যে জাদুকররা আসে, বিভিন্ন তন্ত্রমন্ত্র জাদু এগুলো দেখাতো, আমাদের ম্যাজিক আর কি, তারা কিন্তু কামরূপ কামাখ্যার কথা বলতো যে কামরূপ কামাখ্যা থেকে আমি এগুলো শিখে এসেছি, ছোটবেলা থেকেই শুনে এসেছি। তখন আমার মাথায় আসলো, আচ্ছা আমি কামরূপ কামাখ্যায় গেলে কেমন হয়, অনেক মানুষ তো এই সম্পর্কে জানে। সেই চিন্তা করে আমি আসাম যাই, কামরূপ কামাখ্যা নিয়ে করি। এটাও মনে হয় 4-5 নম্বরে আছে আমার ভিউয়ের দিক থেকে, অনেক মানুষ দেখেছেন। সেই আসামে গিয়ে আপনার একজন
একজন পাগলা ভক্ত পেয়েছি। আচ্ছা, উনি একজন সায়েন্টিস্ট, আসামের খুব বড় পদে সরকারি একজন সায়েন্টিস্ট। আসামের লোকজন দেখে আমাদেরকে? অনেক দেখেন আপনার ভিডিও, আসামের অনেক মানুষ দেখেন। আমি পথে ঘাটে ঘুরতে আপনার কথা আমাকে জিজ্ঞেস করেছেন। মাশাআল্লাহ। আর স্পেসিফিক ভাবে ওনার নাম বাপুকান চৌধুরী। ওকে ওকে, আই নো হিম। তো ওনার সাথে আমার দেখা, উনি যাওয়ার আগে আমি যোগাযোগ করেছিলাম। ইনফ্যাক্ট আমি বলছিলাম যে শুধু আসাম যাচ্ছি তা না, আমার চিন্তায় ছিল আমি কিভাবে অরুণাচল যাব। আচ্ছা, আর যেসব জায়গা নিয়ে আকর্ষণ অনেক বেশি থাকে মানুষের, যেতে পারে না, এগুলো নিয়ে আমার টান বেশি। অরুণাচল যাওয়া তো কঠিন, কারণ সেখানে ভারতের হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হয়। ওকে। তো সেই জায়গায় কিভাবে যাব, এরকম করতে করতে বাপুকান্দা আমাকে একটা মেসেজ দিয়েছিলেন যে আমি আসামে থাকি, এই আমি চাকরি করি। তার প্রোফাইল দেখে মনে হয়েছে উনি মনে হয় আমাকে হেল্প করতে পারবেন। তো ওনার সাথে নক করছিলাম। নক করার পরে উনি বললেন যে তোমরা আসো, আমি দেখবো। উনি আমাকে নিয়ে এই অরুণাচলের যে অফিসগুলো আছে, ভারতের যে বিভিন্ন অফিস যারা এগুলো ডিল করে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, আমাকে পারমিট নিয়ে দেওয়ার জন্য অনেক হেল্প করছেন, অনেক চেষ্টা করছেন। এর জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। তার মাধ্যমে হয়নি, কিন্তু আমার ভ্রমণ সঙ্গী যে নিলয়, ও খুব ডেডিকেটেড। ও শেষমেশ নানা দিক দিয়ে চিন্তা ভাবনা করে, যোগাযোগ করে শেষমেশ আমরা পেরেছি, অরুণাচল ঘুরে এসেছি। যাই হোক, যেটা বলছিলাম যে বাপুকান্দা, উনি আপনার বিরাট ভক্ত। হ্যাঁ, বাপুকান্দা আমার সঙ্গে যোগাযোগ করেন। উনি করছেন কি, আপনার জন্য কিছু গিফট কিনেছেন। আচ্ছা, যে ভারত থেকে আমাদের মাধ্যমে উনি পাঠাবেন। আমরা যেদিন আসবো সেদিন আমাকে দিবেন, আগেই কথা হয়েছে। তো আমরা হোটেলে এসে, আমি নিলয়, আমার সাথে আরেকটা ছোট ভাই ছিল, হোটেলে একটু ঘুমাইছি। ঘুমিয়ে যে আমরা বিকালের ফ্লাইটে সম্ভবত আমরা চলে আসবো। আমরা যখন ঘুমাচ্ছি তিনি কয়েকবার ট্রাই করছেন ফোন দিয়ে। আমারও ফোন সাইলেন্ট, আমাকেই বেশিবার ট্রাই করছেন, পরে পাননি। 2 ঘন্টা আমাদেরকে পাননি, আমি 2 ঘন্টা আসলে ঘুমাইছি। কিন্তু বাপুকান্দা মনে করছেন যে আমি একটা গিফট পাঠাইতে যাচ্ছি, এই কারণে আর কমিউনিকেশন মনে হচ্ছে যে নিয়ে যাবে না, এই ভুল ধারণাটা আছে। তো তারপর ঘুম থেকে ওঠার পরে আমি তাকে মনে হয় 15-20টা কল দিয়েছি, নিলয় কল দিয়েছি, উনি ফোন কোনোভাবেই রিসিভ করেন না, ভীষণ মাইন্ড করছেন। এবং এই প্রায় 1 দিন বা 2 দিন পরে উনি করছেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি মেসেজ দিয়েছি অনেক বড় বড়, যে দাদা ভুল বুঝেন না, আসলে আমরা 3 জনই ঘুমাই। বাপুকান্দা গিফট রেখে দিয়েন, কোনো না কোনো দিন অবশ্যই আমার কাছে আসবে গিফট। তো বাপুকান্দা এই প্রোগ্রামটা যদি দেখেন, দেখবেন অবশ্যই, আমি তাকে ফরওয়ার্ড করব, তার ভুলটা অন্তত ভাঙো। না, হি ইজ এ ভেরি গুড ম্যান, এবং উনি আমার আপন ঠিকানা দেখে। এবং যেটা হয়েছে যে উনি এত মনোযোগী দর্শক, মারাত্মক মনোযোগী দর্শক, এবং ফিডব্যাক দেয় অলওয়েজ। এবং আসামের 2টা পত্রিকাতে আমাকে নিয়ে নিউজ হয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে বাপুকান্দার রিপোর্ট করা, এবং আসামের 100 বছরের প্রাচীন পত্রিকা। অনেক, and he is really dedicated. আবার ওনার সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি আছে এখানে। ওকে। সো আমি আরেকটা জায়গায় একটু আসতে চাই, সেটা হলো যে আমরা দেখি কিন্তু আপনি দেখান, এবং ওই দেখার মধ্যে একটা কৌতূহল তৈরি হয়। আমার যেগুলো মনে পড়ছে এখন, ভাষা কোনো একটা জমিদার বাড়িতে যখন আপনি দেখাচ্ছেন, আমার মনে হচ্ছিল যে ক্যারেক্টারগুলো দেখতে হেঁটে গেছে। হ্যাঁ, ওই লোকটা যেভাবে কথা বলছে আমি ফিল করতে পারি, থ্রিল অনুভব হয়। এটা আপনি কিভাবে করেন? আমাকে কে জানেন, আপনি কি অনেক কিছু পড়েন, আগে স্টাডি করে নেন ওইটা সম্পর্কে? যাওয়ার আগে আমি পড়ে যাই, হ্যাঁ, আসার পরে আরো বেশি পড়ি। আচ্ছা। কিন্তু আমাকে অনেকেই বলেছেন যে কোনো রাজবাড়িতে ঢুকলে, কোনো জমিদার বাড়িতে ঢুকলে আমার মধ্যে কোনো জিন ভূত ভর করে কিনা। ট্রু। মানে আমিও অন্যরকম হয়ে যাই, কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে যায়। আমি যেখানে পা দিচ্ছি মনে হচ্ছে এখানেই সেই জমিদার এই দিক দিয়ে হেঁটে গেছে, এখানেই তারা একসময় ঘোরাফেরা করেছে, তাদের বিচরণ ছিল, এখন নেই। তারা কি জানতো যে এত বছর পরে আমি এখানে আসব, তাদের কথাগুলো আমি তুলে ধরবো? মানে এই যে এখন বলছি, মনে হয় আমার গায়ে, মানে ইউ অ্যাকচুয়ালি ফিল দ্য স্টোরি। মানে আপনি নিজেটাকে ওন করেন, আপনার নিজের ভালো লাগে। আমার ভালো লাগে, অনেক রাইট, ভালো লাগে বলেই আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি ইউটিউবিং করতে চাচ্ছি, কি তৈরি করব? আমি পরামর্শ দিই সহজ, আমি মনে করি এটা কাজে লাগবে। আমি বলি যে কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করলে সেটা মানুষ দেখবে, সেটা যদি আপনার পছন্দের জিনিস হয়। হি ইজ অ্যাকচুয়ালি টেলিং দ্য টেকনিক। আজকের এই এপিসোডটা যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, আমি বলি আপনাদেরকে মনোযোগ দিয়ে 5 বার দেখবেন এপিসোড। কারণ আমি যে গ্রামারে কাজ করি, সেই গ্রামারই কাজ করে, একটু ডিফারেন্টভাবে বলতেছে, বাট সেম গ্রামার। প্রথমে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোন জিনিসটা মানুষ দেখবে, হুইচ ইজ কল ইউনিক। আর সেকেন্ডটা যেটা বলতেছে সেটা হচ্ছে ইউনিক ফাইন্ড আউট করলেন আপনি, ফাইন ওই ইউনিকে আপনার ইন্টারেস্ট নাও থাকতে পারে, ওই ইউনিকনেস আপনার নিজের ইন্টারেস্ট আছে কিনা সেটাকে বলে প্যাশন। সো এই 2টা জিনিসের যদি কম্বিনেশন তৈরি হয়,
তাহলে ওই আলু ভর্তাও পপুলার হয়ে যেতে পারে। এইটাই মানে ওই যে কোনো সাবজেক্ট হইতে পারে, সেই বিষয়টা সম্পর্কে আপনার আগ্রহ থাকতে হবে, সেই জিনিসটা আপনার ভালো লাগতে হবে, Right. তারপর না সেটা মানুষের ভালো লাগবে। রাইট আর ভিডিও এডিট করার পরে মনে করে যে ভিডিও বড় হচ্ছে না ছোট হচ্ছে, এটা কিভাবে ঠিক করব? আমি 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 ব্যক্তিগত নিজের বোরিং যেটা লাগে ওটা ফেলে দেন, সহজ। হ্যাঁ এইটাই, যে আমি দর্শক, আমি বিচারক আমার ভিডিওর, যে এই জায়গা কি মেদ সম্পন্ন, এই জায়গা কি রাখা আমার কাছে বেশি মনে হচ্ছে, এই জায়গা কি রাখা দরকার। Exactly. আমি যদি মনে করি যে না আমার কাছে এই জায়গা বেশি মনে হচ্ছে, এটা আরো যারা দর্শক দেখবেন তাদের কাছে এটা, অনেক দর্শকের কাছে এটা বেশি মনে হবে, তখন আমি ওটা বাদ দিয়ে দিই। যারা কন্টেন্ট বানাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কন্টেন্ট যা ডিমান্ড করে এর বাইরে 1 সেকেন্ডও বাড়াবেন না, কমাবেন না, যে ভালো জিনিস তো দেখবেনই। এক্স্যাক্টলি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ধরেন আমি তো নিজেই এখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করি, আমি নিজেও ফ্রিল্যান্সার বলা যায় কাইন্ড অফ। অনেক সময় কিছু ডিফিকাল্টিস আসে, টেকনিক্যাল ডিফিকাল্টিস। দেখা গেলো এই ভিডিওটা আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, কিন্তু ইউটিউব বোঝে নাই, ডিমনিটাইজ করে দিয়েছে। অথবা দেখা গেল এমন একটা বাগ যেটা আসলে লাইক একটা ভিডিও ছাড়ার পরে কিন্তু প্রথম 2-3 দিনই খুব ক্রেজ থাকে মানুষের। যদিও ইউটিউবের অ্যালগরিদম ডিফারেন্ট, অনেক স্লোলি ভিউ হতে থাকে, পয়সা আসতে থাকে, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে একদম প্রথম 2-3 দিন যা হবে তাই, এরপর আর বাড়তে থাকে না। ওই 2 দিনে দেখা গেল যে ফেসবুকটা হয়তো বা ডিমনিটাইজ করে রেখেছে এবং আপনি অ্যাপিল করেছেন 2 দিন কোনো রিপ্লাই নাই। খুবই দুঃখজনক, মাঝে মাঝে ঘটে আমার সাথে, খুবই কষ্ট পাই। আমি যখন সৌদি আরবের প্রথম ভিডিওটা আপলোড করি সেই সময় অ্যারাবিয়ান মিউজিকগুলো খুঁজতে খুঁজতে artlist.io নামে একটা সাইট আছে যেখান থেকে লাইসেন্সড মিউজিক কিনে নিতে হয়। ওকে, ইউটিউব ঝামেলা করেনি সেই মিউজিক, অ্যারাবিয়ান মিউজিকটা অনেক ভালো ছিল, সেটা আমি 2টাতেই ইউজ করলাম, ইউটিউবে এবং ফেসবুকে। ফেসবুক সাথে সাথেই ধরলো এটা, যে এটা একজন ক্লেম করছে মিউজিকটা তার, সমস্যা নাই, আমি সাথে সাথে লাইসেন্স আছে আমার, লাইসেন্স আমি সাবমিট করলাম 5 মিনিটের মধ্যেই। সেটা ভিউ হলো 2-3 দিনে ভিউ হয়েছে প্রায় 4.5 মিলিয়নের মতো, বিরাট একটা ভিডিও। তো সেটা রায় আসতে আসতে রায় আসছে এই আজ থেকে প্রায় মাসখানেক আগে, প্রায় 1 বছর পরে তারা এটা ক্লিয়ার করছে। কিন্তু আমার যা লস মানে না, এটাও হইতে পারতো না যে এই ভিডিওতে তারা বিজ্ঞাপন দেখিয়েছে, সেই টাকাটা পরবর্তীতে ব্যাক দিবে প্রমাণ হওয়ার পরে। এক্স্যাক্টলি, এবং পেন্ডিং রেখে দিল টাকাটা, পেন্ডিং রেখে দিল, প্রমাণ আসুক, কিন্তু একটা পয়সাও আমি পাইনি। এরকম ঘটনা অহরহই ঘটে লাইসেন্স মিউজিকের ক্ষেত্রে। ফেসবুক এটা মানে বুঝে না বুঝে তাদের মানে কিভাবে এটা ইউটিউব এই জায়গা থেকে অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর, খুবই প্রফেশনাল, ইউটিউব খুবই স্টেবল, এখানে একটা মানে ইনকামটা স্টেবল আমি মনে করি, এখানে যা ইচ্ছা তাই হয়ে যাবে না। এবং হঠাৎ করে আমি জানি না আপনি কন্টেন্ট ম্যানেজারের ফ্যাসিলিটি পেয়েছেন কিনা, যারা আপনাকে ফোন দিয়ে বলে কন্টেন্টে কি হচ্ছে না হচ্ছে, মানে ভিডিও কলে মিটিং করা যায় তাদের সঙ্গে, এরকম ফ্যাসিলিটি কি পেয়েছেন? কিরকম? এটা আমি পেয়েছি, আমি 3টা চ্যানেলের জন্য পেয়েছি। কন্টেন্ট ম্যানেজার যাদেরকে বলে ইউটিউবের অ্যাসাইন করে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কন্টেন্ট ম্যানেজার, এবং 3টা চ্যানেলের জন্য আমি 3 জন ম্যানেজারের সাথে কথা বলেছি। একজন অস্ট্রেলিয়ান, রিসেন্টলি দেখলাম যারা বাংলা ভাষা বোঝে তাদেরকে অ্যাসাইন করেছে কলকাতা থেকে, এবং বাংলাদেশে এখন একজন আছেন। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলা, যে একটা প্রবলেম হলে সঙ্গে সঙ্গে নক দেওয়া যায় হোয়াটসঅ্যাপ করে, উনি এখন সিঙ্গাপুরে থাকেন, যে ভাই আমার তো চ্যানেলে এই প্রবলেম হচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, ওনারা কত মাইক্রো লেভেলের প্রবলেমগুলো সলভ করেন। আমার বড় চ্যানেল যেটা, সেখানে আমি একটা কমিউনিটি গাইডলাইন পেয়েছিলাম। তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন খুবই স্ট্রং, মানে আপনি 3টা কমিউনিটি গাইডলাইন চ্যানেলে সাসপেন্ড করে দেবে। তো একটা পাওয়ার পরে আমার খুবই ভয় ঢুকে যায়, এবং ওটা যতবার ড্যাশবোর্ডে ঢুকি আমাকে ওখানে বারবার লেখা ওঠে। তো এটা যেটা হলো যে আমাকে ডিমোটিভেট করে ফেললো চ্যানেলটা সম্পর্কে, যে আমি এখানে আর কন্টেন্ট দিব, আরেকটা যদি পেয়ে যাই। কিন্তু ওইটা আবার আমি কোনোভাবে ওনাদেরকে বোঝাতে পারছিলাম না যে বাংলাদেশের কমিউনিটিতে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, কারণ এক একটা কালচার তো এক এক রকমের। তো ওই ধাক্কা থেকে আমি নতুন একটা চ্যানেল খুলে ফেললাম ওই কন্টেন্টের জন্য। তো এটা আমি কন্টেন্ট ম্যানেজারকে বোঝাইছিলাম যে তোমরা যে আমাকে এইভাবে চ্যানেলে বারবার ঢুকলে আমাকে ড্যাশবোর্ডে এটা দেখাও, এটা তো আমাকে ডিমোটিভেট করে। এন্ড দে টুক ইট ভেরি সিরিয়াসলি, তারা এটা তুলে দিয়েছে, এবং আমি রিসেন্টলি সবার জন্য উপকার হয়েছে এটা। সো এবং এটাকে তারা নিয়েছে, তারা বারবার বলছে তুমি যে আমাকে ঠিক আছে ভয় দেখাচ্ছ ভালো কথা, যাতে তুমি ওই করি, কিন্তু আমাকে তো এটা ডিমোটিভেট করছে, আমি তো আতঙ্কিত হচ্ছি। যখনই ড্যাশবোর্ডে যাচ্ছি আমি বারবার এটা দেখতেছি, তো আমি এত বেশি আতঙ্কিত হলে তো আমি ভালোভাবে কাজ করতে পারবো না। এবং তারা এটা ভালোভাবে নিয়ে তারা এটা রিমুভ করে দিয়েছে। সো ওরা কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যালুটা বুঝে, যেটা ফেসবুকে একদমই না। আমি জানি না এটা ফেসবুকে যাবে কিনা, গেলে যাবে, সমস্যা নাই, বাট ফেসবুকের এটা শিক্ষা না, তাদের এটা ঠিক করা উচিত। যদি যায় অবশ্যই আগে এটা ক্রিয়েটরদের দিকটা আগে চিন্তা করা উচিত। আমরা যদি ভুল করে থাকি
আমাদের সেই অনুযায়ী তাদের বিদ্যমান আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী শাস্তি দিক, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল প্রমাণ হওয়ার আগে কেন শাস্তি পাচ্ছে? এবং লঙ্গার ভার্সন ভিডিওগুলো কি ফেসবুক এখন এইভাবে কোনো ভ্যালু দিচ্ছে? তারা ভিউ কম দিচ্ছে, পয়সা কম রেভিনিউ দিচ্ছে, কম দিচ্ছে। রাইট। আমি একটা ভিডিও তৈরি করে, ধরেন 30 মিনিটের একটা ভিডিও তৈরি করতে যে আমার পরিশ্রম, যে খরচ, সেই ভিডিও থেকে যে ইনকাম আসছে, আমি 30 পয়সা খরচ না করেও একটা রিল 5 সেকেন্ডের ছেড়ে দিয়ে তার চেয়ে বেশি ইনকাম করছি। সো ফেসবুকের এই জায়গাটা পুরোপুরি আমি বলবো যে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বিশেষ করে মেটা আসার পরে। এটা আমাদের জন্য সমস্যা হয়েছে, কারণ আমরা বড় ভিডিও তৈরি করি, আমরা গল্প বলি, আমরা গল্পটা তো 3 সেকেন্ডে বলতে পারি না, রাইট, তাই না? তাহলে তো এই শর্ট ফিল্ম তো 1 মিনিটেও হয়, তাহলে তো 2 ঘন্টার সিনেমা কিন্তু এখনো বানাচ্ছে, মানুষ হলে গিয়ে দেখছে, রাইট। তো সেই জায়গায় কেন বড় ভিডিওগুলোকে আমরা যাতে তৈরি না করি, ফেসবুক এটা নিরুৎসাহিত করা হচ্ছে, মানে আমাদেরকে নিরুৎসাহিত করছে, আমরা যেটা না করি এটা কেন করতেছে? এক্স্যাক্টলি। এবং আমি ফেসবুকের এই পলিসি মেনে নেই, ইদানিং বড় ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, তোমার সাথে যেটা চাই তুমি সেটাই। আমি এখনো করে কি অনেক সময় বড় ভিডিও দিই, যেটা একবারে থাক, আমি অনেক সময় মনে করি কি মানুষ দেখুক, এটা টাকা আমার দরকার নাই। ওকে। হ্যাঁ, আবার কিছু কিছু করে কি একটা ভিডিও কেটে 5টা ভিডিও বানাইছি, এরকম আছে, যে ছোট ছোট করে বিভিন্ন পার্ট ধরে ধরে দিয়েছি। চায়নার একটা ভিডিও, খাবার নিয়ে একটা ভিডিও, মুসলিম স্ট্রিটের, শিনিং শহরের একটা ভিডিও দিয়ে 4টা ভিডিও বানাইছি, 4টার প্রত্যেকটাই মনে হয় 4 মিলিয়ন 5 মিলিয়ন করে ভিউ হয়েছে। আপনি কাজ করতে গিয়ে প্রবলেমে পড়েন কিনা? আমি একটা ভিডিওর কথা আমার কাছে মনে আছে, যে আমার কাছে ভিডিওটা দেখছিলাম, আর মনে হচ্ছিল যে কখন আপনি বিপদে পড়েন। আমি তো ভুল না বলে থাকি, পুরান ঢাকার একটা ভিডিও, জিঞ্জিরা প্যালেস, চারপাশের সমস্ত জায়গা দখল হয়ে গেছে, ছোট্ট একটা জায়গা, আমার এখনো মানে ভয়ানক, মানে খুবই রিস্কি ছিল এটা আমার জন্য। ইভেন যখন কাজ করছিলাম তখন একদম ধরাজ কণ্ঠে কে এখানে, মানে আমার ভিতরটা কেঁপে উঠছিল, যে আমি জেনে এসেছি যে এখানে অলরেডি কয়েকটা টেলিভিশনের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, সাংবাদিকদের মারধর করা হয়েছে। সেই জায়গায় আমি একটা ক্ষুদ্র ইউটিউবার, আমার সাথে তেমন কেউ নাই, আমাকে মারতে তাদের কোনো মানে ওইরকম কোনো সমস্যা হবে না। এই রিস্কটা নিয়ে আমি কাজ করেছি। ওই যে শুরুতে যে কথা বলেছিলাম, আমি ভেবেছিলাম যে এইটা নিয়ে কাজ করলে অনেক মানুষ দেখবে, কারণ আপনি চিন্তা করতে পারেন, এইখানে একটা প্রাসাদ, যে প্রাসাদে নবাব সিরাজউদ্দৌলার ওয়াইফ লুৎফুন্নেসা, তার কন্যা উম্মে জাহরা, তার সেই কুচক্রী খালা ঘসেটি বেগম, মা আমেনা, এই 4 জন 8 বছর ছিলেন এই বুড়িগঙ্গার তীরের এই প্রাসাদে বন্দী ছিলেন। সেই জায়গা বলছি আমার অন্যরকম লাগতেছে, মানে দখল করতে করতে করতে, হ্যাঁ, যে সেই জায়গা দখল করতে করতে, কত বড় জায়গা ছিল, সেই জায়গা দখল করতে করতে শেষ করে ফেলেছে এখন তারা। এখানে আমার মনে হয় যে 200-300 বা তারও বেশি মানুষজন মিলে দখল করেছে এই জায়গাটা। ওকে, এটা আমার মনে হয় না যে সরকারের পক্ষেও এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু সরকারের আচরণ দেখে এবং ওইখানকার অবস্থা দেখে মনে হচ্ছে যে এটা আর কখনো উদ্ধার করা সম্ভব না। আর যতদিন যাচ্ছে ওইখানকার মনে হয়, এখন আমি গিয়ে তো কিছু নিদর্শন পেয়েছি, হয়তো এখন গেলে বা কিছুদিন পরে গেলে আর কিছুই পাওয়া যাবে না। শোন ভাই, আপনি বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, আপনার ওয়াইফ কতটুকু এনজয় করে কাজটা? ও খুবই পছন্দ করে আর আমাকে অনেক হেল্প করে। আমি তো বিয়ে শাদী করতে গিয়ে প্রবলেম হয় নাই তো, লাইক একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, আগে থেকে পরিচয় ছিল? আমার মামা তো বোন। ওকে, তো সেই জায়গা থেকে আগে থেকেই চেনা পরিচয় ছিল। ওকে, তবে বিয়েটা হয়েছে পারিবারিক কথাবার্তার মধ্যেই, মানে আমি আগে তো ভাবিনি কখনো যে তার সাথে আমার বিয়ে হবে, কিন্তু যখন কথাবার্তা শুরু হয় তারপরে একটা ভালো লাগা তৈরি হয়। সো আপনাকে সাপোর্ট করে? অনেক সাপোর্ট করে। সে আমাকে মানে আমার যা যা দরকার সব, ইভেন আমার সাথে যখন ট্যুরে যায়, এখন সে অনেক সিনেমাটোগ্রাফি বোঝে, সে আমি মোটামুটি গড়ে তুলতে পারছি, খুব ভালো ভালো শট নিতে পারে, এটা আমার ভালো লাগে। আর কে সহ্য করবে ভাই বলেন, যে একটা মানুষ সারাদিন কাজ করতেছে, তার সাথে কথা বলতেছে না, মানে এটা সহ্য করা অনেক কঠিন। ওই জন্যই মাঝে মাঝে বলে যে একটা মানুষ কিভাবে এত কাজ করতে পারে, মানে পাগল হয়ে যাওয়ার কথা এরকম। আমি ভাবি কি যে আসলে এখন সময় আছে, এরপর তো সময় নাও থাকতে পারে। হ্যাঁ, সেই জায়গা থেকে ভবিষ্যতের চিন্তা করেই করি, তাকেও বোঝানোর চেষ্টা করি, সে মাঝে সাঝে মন খারাপ করে। আমি একটা কথা জিজ্ঞেস করে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, এবং এটা শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাই প্যাশনের জায়গা থেকে, এবং যারা করবে বুঝে ফেলেছে ফিলটা, তাদের জন্য। আপনার লাস্ট এই যে 5 বছর আপনি চ্যানেল করেছেন, বা আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে ইন টোটাল আর্নিং কত, এটা যদি আপনার বলতে কোনো সমস্যা না থাকে? কোটি তো অফকোর্স ক্রস করেছে। একেবারে সত্যি কথা বলি, হ্যাঁ, 1 ক্লিক করলেই দেখা যায়। হয়তো অনেকেই ভাববেন যে সুমন ভাই এটা বললেন না ইচ্ছে করে, আমি ইচ্ছে করেই আজ পর্যন্ত দেখিনি যে আমি কত ইনকাম করছি। এটা যদি আমি দেখি
আমি পাগল হইতে পারি, কারণ আমি কত ইনকাম করছি আমার কাছে আছে কি। ও হ্যাঁ, সেটাও একটা ফ্যাক্ট যে আমার তো থাকে না। হ্যাঁ, আপনার তো প্রচুর চলে যায় হচ্ছে যে বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে অনেক খরচ আছে। খালি আমি একটা ক্লিকে আমি দেখতে পারি, কিন্তু সত্যি বলছি কি প্রিয় ভাই, ইনকাম জায়গা দেখা যায়, হ্যাঁ, ইউটিউবে দেখা যায়। আমি দেখে নাই। আর আপনার এই শোতে আমি আসছি, আপনার প্রোগ্রামগুলো আমার খুবই ভালো লাগে। একটা প্রোগ্রাম আমার বাবা মা সহ, ফ্যামিলি সহ সবাই মিলে, এত দীর্ঘ প্রোগ্রাম আপনার আমি কখনোই দেখিনি। করোনার সময়ে একটা প্রোগ্রাম আপনি দিয়েছিলেন, আমার ফ্যামিলি নিয়ে, আমার বাবা মা, আমরা দেখছি, কথা শুনছি, কাঁদছিও, এইরকম যে আসলে 2বার ফেল করে ইন্টারমিডিয়েটে উনি বোর্ড স্ট্যান্ড করে মানে 1 নম্বর পজিশনে এসেছিলেন কুমিল্লা বোর্ডে। অসাধারণ। এইগুলো কি মানুষকে উৎসাহিত করে, রাইট, যে আমি কেন না, আমি কেন না। মানুষের যে ভেতরের যে শক্তি, গৌরাঙ্গচন্দ্র, এই শক্তিগুলো জাগিয়ে তোলে, যে যে সত্যি তো আমিও তো পারতে পারি। আপনিও সেরকম কাজই করছেন। এবং সুমন ভাই, আমি খুব প্রাউড ফিল করি, আপনি আমার এলাকার ভাই, বগুড়া বাড়ি আপনার। আমিও আপনার জন্য proud feel এবং আপনি যত ভালো কাজ করছেন, এখন আপনার কন্টেন্ট ইন্টারন্যাশনালি যাচ্ছে, এবং আপনি যেহেতু প্যাশন দিয়ে করেন, আমরা মনে করি যে একসময় সারা বিশ্ব আপনাকে চিনবে, আপনার কাজ দেখবে। অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা থাকছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, তাদের জন্য আমি বলবো যে আজকের এপিসোডের কিছু কিছু অংশ বারবার দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।